গল্পের শুরুটা হয় দুর্গম একটি দ্বীপের একটি ওয়াচ টাওয়ার থেকে। এই ওয়াচ টাওয়ারের মধ্যেই মাইক মেসন নামের একজন ব্যক্তি অনেকদিন ধরেই বসবাস করছে। একদিন সে দেখতে পায় একটি সাপ্লাই নৌকা তার দিকে এগিয়ে আসছে। আসলে ওই সাপ্লাই নৌকাতেই ছিল তার পুরো সপ্তাহের খাবার আর পানির একমাত্র ভরসা। নৌকাটি তীরে এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই একজন লোক তার 10 বছরের ভাতিজি জেসিকে আইল্যান্ডে সাপ্লাই ডেলিভারি দিতে পাঠিয়ে দেয়। জেসি মাইকের রুমের বাইরে জিনিসপত্রগুলো রেখে দেয় আর সাপ্লাইয়ের সঙ্গে একটি ছোট্ট গিফটও রেখে যায়, যেন অন্তত কোনো একদিন মাইক তাকে দেখতে পারে আর চিনতে পারে। তবে মাইকের এইসব কোনো কিছুতেই কিচ্ছু যায় আসে না, সে কখনোই কারো সামনে আসে না। তাই জেসিও সেখান থেকে চলে যায় আর এইভাবেই আরো কয়েক মাস কেটে যায়। মাইক এখানে খুব সাধারণ জীবন যাপন করে, সারাদিন রুমের ভেতরেই বসে থাকে, কারণ এখানে তার বন্ধু বলতে শুধুমাত্র একটি কুকুরই আছে। মাঝে মধ্যে একটু আনন্দ পাওয়ার জন্য সে একা একা দাবাও খেলতো। একদিন জেসি আবারও একটি ডেলিভারি দিতে এখানে চলে আসে আর এবার সে মাইককে ডাকতে শুরু করে। মাইক তখন ঘরের বাইরে এসে জিজ্ঞাসা করে কি হয়েছে। জেসি তখন বলে, আমি তো মাসের পর মাস ডেলিভারির সঙ্গে একটি উপহারও দিয়ে যাই, কিন্তু তুমি তো কোনোদিন আমার গিফটটা খুলেও দেখো না। এটা শুনে মাইক তাকে বলে, তোমার কাল থেকে এখানে আসার কোনো দরকার নেই। জেসি তখন তাকে বলে, তুমি তো খুবই বাজে একটা মানুষ। মাইক তখন জেসির মুখের উপর দরজাটা বন্ধ করে দেয়। তাই জেসিও রাগ করে নিজের নৌকার দিকেই চলে যায়, কিন্তু ঠিক সেই সময় হঠাৎ করেই একটি সামুদ্রিক ঝড় উঠে যায় আর জেসির নৌকাটাও পানিতে ডুবে যায়। তার জানালা দিয়ে এটা দেখেই কোনো কিছু চিন্তা না করে নিজের নৌকাটা নিয়ে ঝড়ের মাঝে ছুটে যায়। সে পানির মধ্যে ঝাঁপ দিয়ে সোজা জেসির কাছে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে দেখতে পাই জেসির চাচা আর বেঁচে নেই। কোনো রকমে জেসিকে নিজের নৌকার উপর তুলে আনে। কিছুক্ষণ চেষ্টার পর জেসির জ্ঞানও ফিরে আসে। মাইকের পর জেসিকে তার ঘরে নিয়ে আসে এবং দেখতে পাই যে তার পায়ে খুব খারাপভাবে আঘাত লেগেছে। মাইক জেসিকে তার চাচার মৃত্যুর খবরটাও জানিয়ে দেয়। এই কথাটা শুনেই জেসি পুরোপুরি ভাবে ভেঙে পড়ে। পরদিন সকালবেলা মাইক যখন জেসির ক্ষতস্থানটা চেক করে তখন দেখতে পায় ক্ষতটা বেশ গভীর। সে যতটুকু পারে খুব যত্ন করে তার পায়ে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। তখন জেসি তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমার বাড়ির লোকজনদেরকে খবর দিয়েছো? মাইক তখন বলে, আমি জানি তোমার বাড়িতে কেউ নেই, তুমি তোমার চাচার সঙ্গেই থাকতে। জেসি তখন অবাক হয়ে যায়, এটা ভেবে যে এই লোকটা তার ব্যাপারে এত কিছু কিভাবে জানে। মাইক তখন বলে, তোমার চাচা আমার অনেক ভালো বন্ধু ছিল, আমরা দুজনে একসঙ্গে নেভিতে কাজ করতাম। এরপর মাইক জেসিকে ঘরে একা রেখে তার রোজকার কাজ করার জন্য বাইরে চলে যায়। সে চলে যাওয়ার পর জেসি ঘরের ভেতরে একটি ছুরি খুঁজে পায় এবং নিজের আত্মরক্ষার জন্য সেটি লুকিয়ে রাখে। সেদিন রাতের বেলায় জেসি স্বপ্নে খুব খারাপ কিছু দেখে ভয়ে চিৎকার করে ওঠে, যার কারণে মাইকেরও ঘুম ভেঙে যায়। সে যখন জেসির কাছে যায় তখন জেসি হঠাৎ করে সেই ছুরিটা বের করে ফেলে, কিন্তু মাইক একটুও ভয় পায় না। উল্টো সে জেসিকে বুঝিয়ে বলে, যদি কখনো নিজেকে বাঁচানোর দরকার পড়ে তাহলে ছুরিটা ঠিক এভাবেই ধরতে হয়। এভাবেই দেখতে দেখতে কয়েক সপ্তাহ কেটে যায়। এখন মাইক জেসিকে একদম নিজের মেয়ের মতো খেয়াল করতে শুরু করে। জেসিও মাইকের কুকুরের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। ঘন্টার পর ঘন্টা সমুদ্রের পাড়ে সে কুকুরটার সঙ্গে খেলে সময় কাটিয়ে দিত আর জেসি কুকুরটার নাম দেয় টমি। জেসি খুব ভালো দাবাও খেলতে পারতো, যেটা দেখে মাইক অনেক ইমপ্রেস হয়ে যায়। এরপর একদিন মাইক জেসির পা চেক করে দেখতে পায় যে তার ক্ষতটা এখনো পুরোপুরি শোকায়নি। তাই সে সিদ্ধান্ত নেয় সঠিক ঔষধপত্র আনার জন্য তাকে মেইনল্যান্ডে যেতে হবে। এরপর সে নিজের ছোট নৌকাটা নিয়ে কাছের শহরে চলে যায়। স্টোরে গিয়ে সে বারবার সিসি ক্যামেরা এড়িয়ে চলছিল। অন্যদিকে দেখা যায় লন্ডনের সরাসরি কর্মকর্তাদের একটা হিয়ারিং চলছে। স্যাম নামের একজন লোকের বিরুদ্ধে কেস চলছে, কারণ সে নাকি প্রজেক্ট ইফেক্ট অ্যাডামস নামের একটি প্রোগ্রাম তৈরি করেছে। এই প্রোগ্রামটি অবৈধভাবে সারা পৃথিবীর সমস্ত ফোন কমিউনিকেশনের ডাটা সরাসরি M16 কে দিয়ে দেয়, যা প্রাইভেসি রাইটস এর সম্পূর্ণ লঙ্ঘন। স্যাম এখানে নিজের আত্মপক্ষ সমর্থন করে বলে যে এই প্রজেক্ট অসংখ্য সন্ত্রাসী হামলা ঠেকিয়েছে এবং লাখ লাখ মানুষের জীবন বাঁচিয়েছে। কিন্তু এসব শোনার পরও কোর্ট এই প্রোগ্রামটি সঙ্গে সঙ্গে বন্ধ করার আদেশ দেয়। এরপর পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য স্যাম সরাসরি প্রধানমন্ত্রী ড্যানির কাছে চলে যায়। ড্যানি খুব ভালো করে জানেন যে এই প্রোগ্রামটি কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু নির্বাচন একেবারে সামনে, তাই তিনি কোর্টের আদেশ অমান্য করার সাহস দেখান না। তিনি স্যামকে বলেন, দেখো, নির্বাচন পর্যন্ত সবকিছু বন্ধ রাখো, আর যদি কোনো অপারেশন করতেই হয় তাহলে খুব সাবধান, যেন সেটা কারো নজরে না আসে। এই কথায় স্যাম রাজি হয়ে যায়। এদিকে দেখা যায় মাইক জেসির জন্য কিছু নতুন জামা কাপড় কিনে নেয়, কিন্তু যখনই সে সব থেকে বের হয় তখন কয়েকজন ইনফ্লুয়েন্সারের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে সে রেকর্ড হয়ে যায় আর এই ভিডিওটাই M16 এর সেই প্রজেক্টের নজরে পড়ে যায়। সিস্টেম মাইকের মুখ স্ক্যান করে তাকে ফ্ল্যাগ করে ফেলে। এই তথ্য সরাসরি M16 এর নতুন ডিরেক্টর রোজের কাছে পৌঁছে যায়। সে যখন ফাইলটা চেক করে তখন দেখতে পায় সেখানে মাইকের
মাইকের চেহারা একেবারেই আলাদা। সে আসলে একজন আন্তর্জাতিক সন্ত্রাসী যে একাধিক বোমা হামলার সঙ্গে জড়িত। রোজ তখন সঙ্গে সঙ্গেই তার টিমকে অর্ডার দেয়, তাড়াতাড়ি একটি স্পেশাল ট্যাঙ্ক ফোর্স পাঠাও এবং মাইককে ধরে নিয়ে আসো। অন্যদিকে মাইক বাড়িতে বসে জেসির ক্ষততে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। জেসিও মাইকের কাছ থেকে নতুন জামা কাপড় পেয়ে অনেক খুশি হয়ে যায়। এরপর তারা যখন ডিনার করতে বসে ঠিক তখনই মাইক বাইরে থেকে কোনো কিছুর শব্দ শুনতে পায়। বাইরে তাকিয়ে এসে দেখতে পায় একটি ছোট্ট নৌকা তাদের দিকে এগিয়ে আসছে। অনেকগুলো অফিসার একসঙ্গে আইল্যান্ডের দিকে আসতে থাকে, কিন্তু মাইকও কম যায় না। সে আগে থেকে আইল্যান্ডের বিভিন্ন জায়গায় ফাঁদ পেতে রেখেছিল, যেগুলো সে সঙ্গে সঙ্গে অ্যাক্টিভেট করে দেয়। তাই বেশিরভাগ অফিসার আইল্যান্ডের কিছুটা দূরেই সেই ফাঁদে পড়ে মারা যায়। এখানে একজন অফিসার মাইককে দেখে তার দিকে গুলি চালাতে শুরু করে, কিন্তু এতে তার তেমন কিছুই যায় আসে না। মাইক একা খালি হাতে কৌশলে তাদের সবাইকে শেষ করে ফেলে, কিন্তু এদের মধ্যে একজন অফিসার ঘরের ভেতরে ঢুকে যায়। তখন জেসিকে বাঁচানোর জন্য টমি সেই অফিসারের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু অফিসারটি গুলি করে টমিকে মেরে ফেলে এবং জেসিকে তুলে নিয়ে যেতে থাকে। তবে মাইক দূর থেকে সেটা দেখে ফেলে এবং তাকে সেখানেই গুলি করে মেরে দেয়। এরপর সে এসে জেসিকে একটি নিরাপদ জায়গায় লুকিয়ে রাখে। ওখানে গিয়ে টমির মৃতদেহ দেখে সে একেবারেই ভেঙে পড়ে, কারণ এতদিন ধরে সে কুকুরটাই ছিল তার একমাত্র সঙ্গী। কিন্তু এই মুহূর্তে তার কাছে শোক করার মতো কোনো সময় নেই। সে এবং জেসি দ্রুত একটি নৌকা নিয়ে সেখান থেকে চলে যায়। ওদিকে M16 এর হেডকোয়ার্টারে রোজ এই পুরো অপারেশনটা লাইভ দেখছিল। মাইকের স্কিল দেখে সে প্রচন্ড অবাক হয়ে যায় এবং বুঝতে পারে যে সে কোনো সাধারণ সন্ত্রাসী নয়। তাই এরপর সে তাদের গ্রুপের সবচেয়ে ভয়ঙ্কর অফিসার জেমসকে মাইককে ধরার জন্য পাঠানোর সিদ্ধান্ত নেয়। দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় জেসি লক্ষ্য করে যে মাইকের শরীর থেকে রক্ত বের হচ্ছে। জেসি তখন ওই লোকগুলোর ব্যাপারে মাইককে জিজ্ঞাসা করে। মাইক বলে, এরা সবাই আমার অতীত, যারা আমাকে এখানে খুঁজে পেয়েছে। এরপর সে জেসিকে একটি বন্দুক দেয় এবং সেটা কিভাবে চালাতে হয় তাও শিখিয়ে দেয়। তারপর সে নিজের নৌকাটা একটি বাড়ির দিকে ঘুরিয়ে নেয়, কারণ তার শরীরে অনেক আঘাত লেগেছে এবং চিকিৎসার জন্য তার মেডিকেল সাপ্লাই দরকার। ফার্স্ট এইডের জন্য সে একটি বাড়ির ভেতরে ঢুকে পড়ে, কিন্তু সেখানে ঢুকতেই একটি ছেলে তাকে দেখে ফেলে। ঠিক তখনই ওই ছেলের বাবা এসে মাইকের দিকে বন্দুক তাক করে। এটা দেখে জেসি সেখানে চলে আসে এবং উল্টো ছেলের বাবার দিকে বন্দুক তাক করে। সে ওই লোকটাকে মাইকের ক্ষতস্থান দেখিয়ে বলে, প্লিজ ওনাকে একটু সাহায্য করুন। তখন লোকটা রাজি হয়ে যায়। অন্যদিকে M16 এর রোজের টিমের একজন অফিসার জানতে পারে তারা আসলে যে সন্ত্রাসীর প্রোফাইলের সঙ্গে মাইককে ম্যাচ করেছে, মাইক আসলে সেই লোকটাই ছিল না। কেউ একজন ইচ্ছা করে তাদের প্রোফাইল অদল বদল করে দিয়েছে। তারা আরেকটু ঘাটাঘাটি করে এটাও জানতে পারে যে মাইকের আসল ফাইলগুলো সিস্টেম থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। সেখানে শুধুমাত্র একটি ভুয়া ডেথ সার্টিফিকেট রেখে দেওয়া হয়েছে। আসল সত্যিটা সামনে চলে আসে, কারণ মাইক ছিল M16 এর একজন প্রাক্তন এজেন্ট। এটা দেখতে পেয়ে রোজ একদম হতবাক হয়ে যায়। তাই এখন তার জানতেই হবে যে মাইক আসলে কে এবং কেন তার সঙ্গে এই সব কিছু করা হয়েছে। এই প্রশ্নগুলোর সমস্ত জবাব এখন শুধুমাত্র একজনই দিতে পারবে, আর সে হলো স্যাম। এদিকে স্যাম যখন জানতে পারে যে মাইক এখনো বেঁচে আছে, সে প্রচন্ড অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে কিভাবে মাইক এখনো বেঁচে থাকতে পারে। সে সঙ্গে সঙ্গে জেমসকে একটি মেসেজ পাঠায় এবং বলে মাইক খুবই বিপজ্জনক একজন মানুষ। সে একসময় ব্ল্যাক কাইটের ডেল্টা অফিসার ছিল, তাকে দেখা মাত্রই শুট করে দাও আর ওই মেয়েটাকেও মেরে ফেলো। অন্যদিকে ওই বাড়ির লোকটা মাইকের ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দেয়। আর মাইক যখন এখান থেকে বের হতে যাবে ঠিক তখনই সে জানতে পারে যে ওই ছোট্ট বাচ্চা ছেলেটা পুলিশকে কল করে দিয়েছে। মাইক দ্রুত ওই পরিবারটাকে লুকিয়ে পড়তে বলে। ততক্ষণে অফিসাররা পুরো বাড়িটা ঘিরে ফেলেছিল। রোজ তার মনিটরে সবকিছু দেখছিল। অফিসাররা ঘরের ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই ওই বাবা আর ছেলে দুজনেই বাইরের দিকে দৌড়ে পালাতে শুরু করে। জেমস তো আগেই স্নাইপার পজিশন নিয়ে নিল, তাই সে ওই লোকটাকে গুলি করে মেরে ফেলে। মাইক তখন ওই বাচ্চাটাকে বাঁচিয়ে নেয় এবং জেসিকে নিয়ে পেছনের দিকে চলে যায়। কিন্তু সেখানেও অনেক পুলিশ অফিসার ছিল। তবে এত পুলিশ অফিসারকেও মাইক মোটেও ভয় পায় না। সে একাই সমস্ত অফিসারদের মেরে ফেলে এবং তাদের অস্ত্র আর গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তখন তারা মাইকের গাড়িকে ফলো করতে শুরু করে এবং লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে থাকে। মাইক কোনো রকমে জেমসের গাড়িটাকে উল্টে দেয় এবং দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে রোজ স্যামকে কল করে মাইকের ব্যাপারে জিজ্ঞাসা করে। সে জানতে চায় মাইকের ফাইলগুলো ডিলিট করা হয়েছে কেন। স্যাম তাকে বলে, বহু বছর আগে আমি নিজেই এই ব্ল্যাক কাইট অফ ডিপার্টমেন্টটা তৈরি করেছিলাম। মাইক মেসেন ছিল সেই ডিপার্টমেন্টের প্রথম অফিসার, একজন এলিট অ্যাসাসিন যে প্রত্যেকটা নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করত। দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর মানুষদের চোখের পলকে শেষ করে দিতে পারত। স্যাম একদিন তাকে একটি অ্যাসাইনমেন্ট দেয়, একজন ফরেন অফিসারকে হত্যা করতে হবে যে দেশের জন্য বড় হুমকি। কিন্তু মাইক সেই অ্যাসাইনমেন্টটা সম্পূর্ণ না করে স্যামকে জানিয়ে দেয় যে সে এই কাজটা করতে পারবে না। এই কারণেই স্যামের মনে হয় মাইক
মাইক হয়তো ওই টার্গেটের সঙ্গেই হাত মিলিয়েছে। ওই ঘটনার পর মাইক নিজেই তাদের জন্য এক বড় হুমকিতে পরিণত হয়। মাইক ছিল তাদের তৈরি করা সবচেয়ে ভয়ঙ্কর এজেন্ট। তাকে থামাতে হলে তোমার কাছে যত লোক আছে সবাইকে তার পেছনে লাগাতে হবে। তাকে একা ভেবে দুর্বল ভাবার ভুল কখনোই করো না। রোজ স্যামের প্রতিটা কথায় খুবই মন দিয়ে শোনে, কিন্তু স্যামের উপর তার পুরো ভরসা হচ্ছিল না। তাই সে তার টিমকে মাইকের ব্যাপারে আরো তথ্য জোগাড় করতে বলে। কিছুক্ষণ পরে তারা জানতে পারে যে যাকে মারার জন্য মাইককে পাঠানো হয়েছিল সে আসলে কোনো ফরেন অফিসার নয়, চ্যাট নামের একজন বিজ্ঞানী ছিল। তিনি ক্যান্সারের চিকিৎসা একেবারে বিনামূল্যে মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছিলেন। কিন্তু স্যাম একটি বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানির কথায় ওই লোকটাকে মেরে ফেলতে চেয়েছিল, কারণ যদি ক্যান্সারের স্থায়ী চিকিৎসা বেরিয়ে যায় তাহলে সেই কোম্পানির বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতি হয়ে যাবে। আর ঠিক এই কারণে মাইক ওই মানুষটাকে মারার আদেশ সরাসরি প্রত্যাখ্যান করে দেয় এবং M16 এর বিরুদ্ধেই চলে যায়। এদিকে স্যাম সিকিউরিটি ক্যামেরার মাধ্যমে সবকিছু মনিটর করতে থাকে এবং বুঝতে পারে যে রোজ সত্যটা জেনে গেছে, তাই সে কোনোভাবেই এখন পিছিয়ে আসবে না। এদিকে মাইক আর জেসি গাড়ি চালিয়ে দূরে কোথাও যাচ্ছিল। তখন জেসি জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে তোমার পরিবারের কাছে নিয়ে যাচ্ছ? মাইক বলে, আমার কোনো পরিবার নেই। পরিবার আসলে মানুষের দুর্বলতা আর বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। এরপর তারা একটি চার্চে পৌঁছে যায় এবং সেখানে ফাদার ডিকের সঙ্গে দেখা হয়। ডিক আসলে মাইকের পুরনো পার্টনার এবং সে M16 এর প্রাক্তন IT স্পেশালিস্ট। ডিক মাইককে এত ছোট একটি মেয়ের সঙ্গে দেখে অবাক হয়ে যায়। মাইক তাকে বুঝিয়ে বলে, জেসি ভুল সময়ে ভুল জায়গায় এসে পড়েছিল। আমার সঙ্গে থাকার কারণে এখন ওকে মারার জন্য শত শত এজেন্ট নেমে পড়েছে। যেভাবেই হোক আমাকে ওকে বাঁচাতেই হবে। এরপর তারা দুজনে মিলে EVM সিস্টেম হ্যাক করে সেটাকে অ্যাক্টিভেট করে। ডিক খুঁজে বের করার চেষ্টা করে কেন MI16 মাইককে মারার জন্য উঠে পড়ে লেগেছে। সে দেখতে পায় মাইককে ইচ্ছা করে একটি টেরোরিস্ট গ্রুপের সঙ্গে লিঙ্ক করে দেওয়া হয়েছে। তখন তারা বুঝতে পারে এই সব কিছুর পেছনে নিশ্চয়ই স্যামের হাত রয়েছে। মাইক ডিককে বলে, আমি আমাদের ওই হুমকিটাকে শেষ করে আসা পর্যন্ত তুমি প্লিজ জেসিকে সেফ রেখো। ডিক প্রথমে রাজি হয় না, কিন্তু যখন জেসি হঠাৎ ক্যান্সারের ওষুধগুলো দেখে ফেলে সে বলে, আরে আমি তো এই ওষুধগুলো চিনি। আমার মা কয়েক বছর আগে ক্যান্সারে মারা গিয়েছিল, আমিও তাকে এই ওষুধগুলো খেতে দেখেছি। এটা শুনে ডিক স্বীকার করে যে 5 মাস আগে তার ক্যান্সার ধরা পড়েছে। মাইক তার পুরনো বন্ধুর ক্যান্সারের কথা শুনে খুবই কষ্ট পায়। এরপর সে সিদ্ধান্ত নেয় যে তারা এখন চেইন নামের একজন লোকের সঙ্গে যোগাযোগ করবে। চেইন একজন ভয়ঙ্কর ক্রিমিনাল, কিন্তু এই মুহূর্তে তার সাহায্য তাদের দরকার। ডিক গাড়ি আনতে বাইরে যায়। তখনই মাইকের মনে হয় কিছু খারাপ ঘটতে চলেছে। ঠিক সেই সময় সত্যি জেমস সেখানে চলে আসে। মাইক আর জেমসের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। তারা দুজনেই হাইলি ট্রেন্ড কিলার, তাই কেউ কাউকে এক চুলো ছাড় দেয় না। শেষ পর্যন্ত মাইক জেমসকে আহত করে এবং জেসিকে নিয়ে ডিকের সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এত কিছুর পরেও জেমস তাদের পিছু ছাড়ে না। সে নিজের সমস্ত শক্তি দিয়ে তাদের পেছনে দৌড়ায়, কিন্তু গাড়ির পেছনে দৌড়ে তাদের ধরতে পারে না। জেসি তখন জিজ্ঞাসা করে, ওই ভয়ঙ্কর লোকটা কে ছিল? ডিক বলে, জেমস হলো মাইকের ইয়ঙ্গার ভার্সন। এখন সে MI16 এর মাইকের জায়গা নিয়েছে এবং ঠিক সেই কাজগুলোই করে যেগুলো একসময় মাইক করত। এরপর মাইক আর জেসি শহরের ভেতরে চেইন নামের লোকটির সঙ্গে দেখা করতে যায়। জেসি জিজ্ঞাসা করে, আমি কেন তোমার সঙ্গে থাকতে পারবো না? মাইক বলে, আমার পেছনে সবসময় বিপদ ঘুরে বেড়াচ্ছে, তোমাকে আমি সেই বিপদের মধ্যে রাখতে পারি না। এই সমস্যার সমাধান করতে হলে আমাকে এর মূলে যেতে হবে। জেসি তখন বলে, তুমি আমাকে প্রমিস করো তুমি নিজেকে সাবধানে রাখবে এবং আমার কাছে ফিরে আসবে। কিন্তু মাইক কোনো উত্তর দেয় না। সেই রাতে তারা একটি নাইট ক্লাবে পৌঁছায়। সিকিউরিটি ক্যামেরা তাদের ছবি তুলে ফেলে। সঙ্গে সঙ্গে স্যাম এবং রোজ দুজনের কাছেই অ্যালার্ট চলে যায়। তারা নিজেদের টিমকে সেই লোকেশনে পাঠিয়ে দেয়। ভেতরে মাইক চেইনের সঙ্গে দেখা করে। চেইন একজন বড় মাপের মাফিয়া। মাইককে দেখে সে অবাক হয়ে যায়, কারণ সে ভেবেছিল মাইক মারা গেছে। মাইক তাকে বলে, জেসিকে স্পেনে পাঠিয়ে দাও, তাকে নতুন আইডেন্টিটি আর কিছু টাকা দিয়ে সেফ রাখো। চেইন প্রথমে রাজি হয় না। তখন মাইক বলে, আমার হ্যাকার তোমার কন্টেইনারগুলোর সব তথ্য জানে, যেখানে তুমি পাচার করা মেয়েদের লুকিয়ে রাখো। তুমি যদি আমাকে সাহায্য না করো তাহলে এই তথ্য সরাসরি MI16 এর কাছে চলে যাবে। এই কথা শুনে চেইন হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে মাইকের কথা না মানলে তার বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতি হয়ে যাবে, তাই সে ব্যবস্থা করতে রাজি হয়ে যায়। কিছুক্ষণ পরে সে একটি পাসপোর্ট আর কিছু টাকা নিয়ে ফিরে আসে এবং বলে ডিকে তার লোকেরা অপেক্ষা করছে, তারা জেসিকে স্পেনে পৌঁছে দেবে। মাইক রাজি হয়ে যায়, কিন্তু ক্লাব থেকে বের হওয়ার সময় স্যাম এবং রোজের টিমের অনেক অফিসার বিল্ডিং এ ঢুকে পড়ে। মাইক বিপদ বুঝে সঙ্গে সঙ্গে আক্রমণ শুরু করে। একের পর এক অফিসারকে মেরে ফেলে। তার স্কিলের সামনে কেউই টিকতে পারে না। পুরো ক্লাবের ফ্লোর লাশে ভরে যায়। কিন্তু লড়াইয়ের মাঝে একজন অফিসার জেসিকে ধরে ফেলে এবং তাকে একটি কালো ভ্যানে তুলে নিয়ে যায়। মাইক কিছু করতে না পেরে দ্রুত ডিককে কল করে। ডিক সিকিউরিটি ক্যামেরা হ্যাক করে ভ্যানের লোকেশন বের করে দেয়। মাইক সঙ্গে সঙ্গে দৌড়ে বাইরে
ফিরে যায় এবং পথে থাকা অফিসারদের শেষ করে ফেলে। অবশেষে সে ভ্যানের কাছে পৌঁছে জেসিকে উদ্ধার করে। জেসি ভয়ে কাঁপছিল। মাইককে দেখেই তাকে জড়িয়ে ধরে। তখন সে বুঝতে পারে মাইক যে বিপদের কথা বলেছিল সেটাই সত্যি। তারা সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু জেমস আবারও তাদের পিছু নেয়। অবশেষে তারা ডিকে পৌঁছে যায়। সেখানে চেইনের একজন লোক নৌকা নিয়ে অপেক্ষা করছিল। মাইক জেসিকে বলে, স্পেনে তুমি একেবারে সেফ থাকবে, তুমি ওর সঙ্গে চলে যাও। জেসি বলে, এতদিন তুমি তো আমার একমাত্র পরিবার ছিলে, আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। মাইক তাকে কথা দেয়, তোমার কিচ্ছু হবে না, আমি অবশ্যই স্পেনে এসে তোমার সঙ্গে দেখা করব। ঠিক তখনই হঠাৎ একটি গুলির শব্দ শোনা যায়। মাইক জেসিকে ধাক্কা দিয়ে নৌকার ভেতরে ফেলে দেয়। চেইনের লোকেরা জেসিকে নিয়ে চলে যায়। মাইক ঘুরে দেখে জেমস তার দিকে এগিয়ে আসছে। সে জেমসকে কোনো অস্ত্র ছাড়া লড়াই করার চ্যালেঞ্জ দেয়। জেমস সেই চ্যালেঞ্জ গ্রহণ করে। এরপর তাদের মধ্যে আবার ভয়ঙ্কর লড়াই শুরু হয়। এখানে মাইক প্রমাণ করে দেয় বাঘ বুড়ো হলেও বাঘই থাকে, বরং তার শিকারের অভিজ্ঞতা আরো বেড়ে যায়। শেষে সে একটি লোহার পাইপ দিয়ে জেমসকে আঘাত করে মেরে ফেলে। এরপর মাইক সেখান থেকে চলে যায়। পরের দিন স্যাম নিজের বাড়ি থেকে বাইরে তাকিয়ে দেখে তার সব গার্ড মারা পড়ে আছে। সে বুঝতে পারে মাইক তার বাড়ির ভেতরেই আছে। স্যাম বলে, তুমি আমাদের ব্যবহার করা সেরা অস্ত্র ছিলে, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনতে না। মাইক বলে, আমি যদি টাকার জন্য মানুষ মারতে চাইতাম তাহলে কন্ট্যাক্ট কিলার হয়ে যেতাম, M16 এর হয়ে কখনোই কোনো কাজ করতাম না। স্যাম বলে, টাকা দিয়েই পৃথিবী চলে, তুমি টাকার জন্য কাজ করনি, কিন্তু দেখো এখন অনেকেই টাকা নিয়ে তোমাকে মারতে এসেছে। এরপর সে মাইককে আবার একসঙ্গে কাজ করার প্রস্তাব দেয়, কিন্তু মাইক বলে, আমি যদি সেটা চাইতাম তাহলে 10 বছর আগেই সেটা করে ফেলতাম। এটা বলেই সে আর দেরি না করে স্যামকে সেখানেই গুলি করে মেরে ফেলে। 1 মাস পরে আমরা স্পেনে জেসিকে একটি রেস্টুরেন্টে বসে থাকতে দেখি। অন্যদিকে M16 অফিসে বসে রোজ ইভিএ প্রোগ্রামের মাধ্যমে জেসিকে মনিটর করতে থাকে। সে জানতো মাইক কখনোই জেসিকে একা ফেলে যাবে না। হঠাৎ জেসির কাছে একটি উপহার আসে, দাবার একটি কুইন। জেসি সেটি হাতে নিয়ে বুঝতে পারে মাইক এখনো বেঁচে আছে, আর সঠিক সময় হলে সে অবশ্যই আবার তার সঙ্গে দেখা করবে। এরকম একটি এন্ডিং রেখে আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।